চলমান বিশ্বে প্রতিদিন ঘটছে নতুন নতুন ঘটনা, সেসব নিয়ে TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠান। আমরা যদি দেশের দিকে তাকাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত 100 দিন পূর্ণ হতে যাচ্ছে চলতি মাসেই। এই সময়টায় শুধু দেশ নয়, পুরো বিশ্বই টালমাটাল হয়ে উঠেছে নানা ইস্যুতে। নতুন ট্যারিফ আরোপ করে এবং সেটি 90 দিনের জন্য স্থগিত করে তিনি বিশ্ব অর্থনীতির ভিতকে নাড়িয়ে দিয়েছেন। শক্ত হাতে অবৈধ অভিবাসী ইস্যুতে কাজ করছে তার প্রশাসন। গ্রিনল্যান্ড এবং পানামা ক্যানালের বিষয়ে তার চেষ্টা অব্যাহত আছে। দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও চলছে নানা উত্থান পতন। রয়টার্স, ফক্স নিউজের পর এবার CNN এর জরিপ বলছে গত 7 দশকে আর কোনো প্রেসিডেন্টের গ্রহণযোগ্যতা এত নিচে ছিল না। এমনকি নিজের প্রথম মেয়াদের তুলনায়ও এবার দ্বিতীয় মেয়াদে প্রথম 100 দিনের গ্রহণযোগ্যতা কমে এসেছে। প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন দায়িত্ব নেয়ার প্রথম 24 ঘন্টায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। একদিন নয়, 100 দিনেও হয়তো সেটা সম্ভব হবে না। সবশেষ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানো নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট নিজেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধের শেষ চান কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে তার মনে। যদিও একদিন আগেই চুক্তি নিয়ে বেশ আশাবাদী ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। পোপ ফ্রান্সিসের অন্তঃক্রিয়া অংশগ্রহণ শেষে শনিবার দেশে ফিরেন ট্রাম্প। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, বেসামরিক এলাকা, শহর ও মফস্বলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কোনো কারণ নেই পুতিনের। এতে আমার মনে হচ্ছে তিনি হয়তো চান না যুদ্ধ শেষ হোক। তিনি শুধু আমার সঙ্গে তাল মেলাচ্ছেন। তাকে নিষেধাজ্ঞার মাধ্যমে ভিন্নভাবে সামাল দিতে হবে। পুতিন নিয়ে একেবারে নতুন কথা তার মুখে। অন্যদিকে এখন পর্যন্ত পুতিনের অবস্থানের কোনো বদল হয়নি। তিনি ক্রাইমিয়া ও ইউক্রেনের যে 4টি অঞ্চল রুশ সেনাবাহিনী আংশিক দখলে নিয়েছে তার স্বীকৃতি দাবি করেছেন। তার অন্য দাবিগুলো হলো কিয়েভের জন্য ন্যাটোর সদস্যপদ নয়, ইউক্রেনের সেনাবাহিনীর আকার ছোট করা। তিনি ইউক্রেনে সরকারি পরিবর্তনের দাবি জানিয়েছেন। যুদ্ধ চলাকালে ইউক্রেনে নির্বাচন দেওয়ার দাবিও তিনি জানিয়েছেন। অন্যদিকে রাশিয়া তাদের সেনাবাহিনীতে 1,60,000 নতুন সেনা নিয়োগ দিচ্ছে। এর অর্থ হচ্ছে তারা যুদ্ধের মাত্রা উল্লেখযোগ্যভাবে তীব্র করবে। ইউক্রেনের কমান্ডাররা সতর্ক করেছেন কয়েক সপ্তাহের মধ্যেই কয়েকটি ফ্রন্টে বড় ধরনের আক্রমণ করবে রাশিয়া। এদিকে রাত পোহালেই কানাডার ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, যে নির্বাচন নির্ভর করছে অটোয়ার অর্থনৈতিক ভবিষ্যৎ। কারণ আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে কানাডা। প্রধানমন্ত্রী দপ্তর বলছে মে মাসেই বাণিজ্য ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী লিবারেলরা 182টি আসন পেতে পারে এই নির্বাচনে। এককভাবে সরকার গঠনে চাই 172টি আসন। অন্যদিকে নিউ ডেমোক্রেটিক পার্টি সবচেয়ে খারাপ ফলাফল করতে যাচ্ছে, মাত্র 4টি আসন পেতে পারে এবং ব্রক কিউবেকোয়া 23টি আসনে নেমে আসবে বলে পূর্বাভাস জানা গেছে। এদিকে ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের নিজেদের সমস্যা মধ্যস্থতা করছে অন্য দেশ। জেরুজালেম পোস্টের আজকের নিউজ বলছে ইরানে পারমাণবিক স্থাপনা নির্মাণে সহায়তার আশ্বাস দিয়েছে রাশিয়া। এটি নিয়ে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরো ঘোলাটে হতে যাচ্ছে। সেখানে কাশ্মীরে ইরানের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান, তবে কোনো মন্তব্য করেনি ভারত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, 100 বছরের বেশি সময় ধরে কাশ্মীর ইস্যুটি ঝুলিয়ে রেখেছে ভারত পাকিস্তান, তাদের নিজেদেরকেই এটির সমাধান খুঁজতে হবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরা একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও। আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি। এই দিকেই আমরা যাচ্ছি। আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো। এইসব বিষয় নিয়ে কথা বলবো 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হিসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আছেন A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। অনেকগুলো বিষয়ের সূচনা আমরা করেছি, তবে শুরুটা করতে চাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত 100 দিন নিয়ে। মাহমুদ রেজা চৌধুরী, আপনাকে শুরুতে যে প্রশ্নটি করতে চাই সেটি হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই 100 দিন আপনার দৃষ্টিতে কেমন গেল? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্নের অবতারণা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 100 দিন কেমন গেল,
সেই সম্পর্কে মন্তব্য করার আগে আমি প্রফেসর নম চমস্কির একটা কথা উল্লেখ করতে চাই, যেটা 2018-19 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন উনি বলেছিলেন। তার কথাটা ছিল, দ্য ওয়ার্স্ট ক্রিমিনাল ইন দ্য হিউম্যান হিস্ট্রি। তো সেখান থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কোনো বিচ্যুতি হয়েছে তেমন না। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের কিন্তু আমেরিকার জনগণের একটা বিশাল অংশের ডেমোগ্রাফির একটা সাপোর্ট আছে, যে কারণে উনি এইবারও প্রায় বিপুল সংখ্যক ভোটে উনি বিজয়ী হয়ে প্রেসিডেন্ট হয়েছেন। এর আগেও আপনি যদি দেখেন 2016 সালে যখন উনি প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তৎকালীন ডেমোক্র্যাট প্রার্থী সেক্রেটারি হিলারি ক্লিন্টনকেও উনি একটা বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে পরাজিত করে প্রেসিডেন্ট হয়েছেন। এতে প্রমাণ হয় তার প্রতি সাধারণ জনগণের একটা ভালো সমর্থন আছে। সেই সমর্থন কারণ যদি আপনি দেখবেন যে আমেরিকার সামাজিক এবং রাজনৈতিক ইতিহাস অধ্যয়ন করলে দেখবেন বেসিক্যালি এরা খুবই সেলফ সেন্টার্ড এবং ইগোইস্টিক লোক এবং বর্ণবাদী লোক, এবং এইটাই হচ্ছে অ্যাভারেজ মানে আপনি যদি একটা জরিপ করেন তাহলে দেখা যাচ্ছে আমেরিকার 65% লোক তাই, এবং ডোনাল্ড ট্রাম্প সেই 65 লোককে কিন্তু রিপ্রেজেন্ট করেন। তার ভিতরে এক ধরনের এক্সট্রিমিজম আছে, তার ভিতরে এক ধরনের একাকিত্ব আছে, তার মধ্যে এক ধরনের ওয়ান ম্যান শো আছে। যেমন ভাবে উনি ট্রাম্প টাওয়ার পরিচালনা করেছেন, উনি রাষ্ট্রকেও সেভাবে পরিচালনা করতে চান। এই পরিচালনার ফলে আপনি যদি লক্ষ্য করেন যে আমেরিকার বিভিন্ন মিডিয়া, তার যে পর্যালোকরা আছেন, বিশ্লেষকরা আছেন, তারা যখন কথা বলেন তারা কেউ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক দিকগুলোর কথা কেউ বলে না, কারণ তার ইতিবাচক দিকগুলো খুবই কম। এবং ডোনাল্ড ট্রাম্পের একটা নীতি হচ্ছে যে উনি লাইট ক্যামেরা অ্যাকশন এর মধ্যেই থাকতে চান। উনি যখন প্রেসিডেন্ট ছিলেন না তখনও তাই ছিলেন, এখন প্রেসিডেন্ট হয়েছেন এখন তো আছেনই। এবং তার এই 100 দিনের যদি আপনি জরিপ করেন দেখা যাবে যে 100 দিনে সে প্রায় শতাধিক এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন আনুষ্ঠানিকভাবে। সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে তার মধ্যে যেগুলো মেজর ক্রাইটেরিয়া জনগণের সাথে সম্পৃক্ত, সেগুলো ধরেন একটা ফেডারেল জব কাট ডাউন করেছেন, এখানে অনেক লোক বেকার হয়ে গেছে। ইউএসএইড এর ব্যাপারে নেগেটিভিজম অনেক আছে, কিন্তু সে একটা আন্তর্জাতিক মানব অধিকারের ব্যাপারে এবং মানুষের কল্যাণের ব্যাপারে ইউএসএইড এর অনেক ভূমিকা আছে, তো সেটাকে উনি কাট করেছেন। তারপর উনি যে রিসেন্ট যেটা করেছেন যে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছেন। আমেরিকাতে যদি তার আমেরিকার পণ্য যদি বাইরে যায়, সেই দেশ যদি 60% ট্যাক্স নেয়, তবে উনি নেবেন 90%, 100%, এরকম একটা তারতম্য। এর ফলে উনি এত বুঝতে পারেন নাই যে আমেরিকা কিন্তু বাণিজ্যিক ওয়েতে বা ট্রেড যদি আপনি চিন্তা করেন সেই অনুযায়ী কিন্তু আমেরিকা একটা ইম্পোর্ট বেসড কান্ট্রি। আমেরিকা এক্সপোর্ট করে মিলিটারি ইকুইপমেন্টস, আমেরিকা এক্সপোর্ট করে কিছু বিশাল খাদ্য যেটা একসময় করতো আপনার PL 480 আন্ডারে, সেগুলো কিন্তু এখন নাই। আমেরিকার যে সমস্ত জিনিসের উপর উনি বিদেশি যে সমস্ত পণ্যের উপর উনি যে ট্যাক্স আরোপ করতে চাচ্ছেন সেটা কিন্তু বুমেরাং হয়ে যাবে, কারণ যারা ভোক্তা এখানকার যে কনজিউমার তাদের কি সেই এক্সট্রা ডিউটির যে আপনার ব্যাড এফেক্ট সেটা তার উপর আসবে। ধরেন মনে করেন চায়নার উপরে তো সবচেয়ে বেশি আক্রোশ তার। চায়না আমেরিকার সুই থেকে আরম্ভ করে ছাতা থেকে আরম্ভ করে জুতা থেকে আরম্ভ করে শার্ট, প্রতিটা জিনিস কিন্তু মেড ইন চায়না থেকেই বেশি আসছে। তো মেড ইন চায়না থেকে তার কারণ সেখানকার আপনার লেবার প্রাইস অনেক কম। সেখানে যদি দেখা যাচ্ছে যে আপনি চায়না থেকে যে শার্টটা আপনি আনছেন 15 টাকায়, এখানে বিক্রি করছেন 25 টাকায়, সেই একই শার্টের যদি আপনি ট্যাক্স বাড়ান তাহলে সেটার দাম হয়ে যাবে $55 বা $100। সেই $100 কিন্তু দিয়ে আমেরিকার কনজিউমাররা সেটা কিনতে পারবে না। আর পাশাপাশি যদি আপনি বলেন আমেরিকা দ্য গ্রেট, একটা কথা আজকে পড়ছিলাম যে আমেরিকা গ্রেট এগেইন করতে গিয়ে আমেরিকাকে লোনলি এগেইন করা হচ্ছে। সেই শার্টটা যদি আমেরিকা নিজে বানাতে চায় তার দাম হবে $200, কারণ আমেরিকার লেবার অত ইজি না। তো এইসব নানা কারণে আমরা দেখতে পাচ্ছি। তাকে উনি বলেছিলেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে উনি ইউক্রেনের যুদ্ধ
ক্ষমতায় আসার আগেই উনি ওত নেওয়ার আগেই শেষ করে ফেলবেন। তারপর উনি হুমকি দিয়েছেন কানাডাকে 52তম রাজ্য করে ফেলবেন। উনি হুমকি দিয়েছেন গ্রিনল্যান্ডকে উনি নিজে কিনে নিবেন। তো এই সমস্ত উদ্ভট পরিকল্পনা দিয়ে উনি যেটা করেছেন সেটা হচ্ছে কি, উনি মিডিয়াতে লাইভ ক্যামেরা অ্যাকশনে সবসময় কিন্তু অগ্রভাগে ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে মার্কিন জনগণের যে সাধারণ নাগরিক তাদের ব্যাপারে কিন্তু উনি কখনোই কোনো ইতিবাচক কাজ এখন পর্যন্ত করেননি। তারপরে আপনি সিএনএন এর লেটেস্ট পোল অনুযায়ী দেখেছেন, তার কিন্তু গত সাম্প্রতিক অতীতে যে সমস্ত আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাদের যে পোলিং রেট, অ্যাপ্রুভাল, জব অ্যাপ্রুভাল, মানে প্রেসিডেন্টের জব অ্যাপ্রুভালের যে রেট, তার অনুযায়ী এবার দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পের অনেক কম, প্রায় 35-40 মতো তার আপনার জব অ্যাপ্রুভাল রেট। সব ক্ষেত্রে, ইকোনমিক ক্ষেত্রে বলেন, ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ক্ষেত্রে বলেন, কিন্তু তবু কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্পের আপনার এই ব্যাপারে কোনো চিন্তা নাই, কারণ তার লক্ষ্য একটাই, এবং সে অনেক জায়গায় বলেছিল যে সেটা সেকেন্ড টার্ম মনে হয় উনি চাচ্ছেন যে উনি তৃতীয় টার্মও থাকবেন। এবং এই 100 দিনের যে কাহিনীটা, যে প্রেসিডেন্টের 100 ডেজ কেমন গেল, এটা সম্ভবত শুরু হয়েছে প্রেসিডেন্ট রুজভেল্টের সময়। তখন থেকে একটা ধারাবাহিকতা চলে যাচ্ছে, আমরা 100 দিনে কিরকম আমরা হয় তা দেখতে। কিন্তু আপনি যদি হিসাব করেন যে 365 দিন টাইম হচ্ছে আপনার 4 বছরের জন্য আসে, তাহলে প্রায় ধরেন 1400 সামথিং ডেট। তারপর সেখান থেকে যদি আপনি মাইনাস করেন 100 দিন, তাও থাকে 1360 দিনের মতো, তাই না? 100 দিন মাইনাস করে 1360 দিনের হিসাবে আপনি কোনো কনক্লুশনে আসা খুবই কঠিন, এবং আসাটা যৌক্তিক হবে না। আমরা দেখি যে 1360 দিন কেমন যায়, দেন হয়তো আমরা আবার বলতে পারবো যে আসলে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প 47 প্রেসিডেন্ট, 45 প্রেসিডেন্ট উনি ছিলেন, উনি আসলে কিভাবে এন্ড করেন, কিভাবে তার যাত্রা শেষ এবং হয়। এটাকে অনেকটা হানিমুন পিরিয়ড বলা হয়। এই 100 দিনটা অনেকটা পরিকল্পনার মধ্যেই চলে যায়, কিন্তু আমরা এটা দেখেছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর খুব দ্রুত, অন্য যে কোনো প্রেসিডেন্টের চেয়ে খুব দ্রুত তার ক্যাবিনেটটা গুছিয়েছেন। তিনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে অ্যাকশনে নেমে গিয়েছেন, যেটি অনেককে আশাবাদী করে তুলেছে যে হয়তো কর্মতৎপর একটা আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে তিনি ভূমিকা রাখবেন। এবং নিঃসন্দেহে আপনি যে হিসেবটি দিচ্ছিলেন যে মাত্র 100 দিন দিয়ে পুরো ভূমিকা হয়তো দেয়া যাবে না, তবে তার আগের 4 বছর মেয়াদ এবং এই 100 দিন অনেক রকম ইঙ্গিত দিচ্ছে, কিংবা সামনের দিনগুলো কেমন হতে পারে তার একটা আভাস পাওয়া যাচ্ছে। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে একটু জানতে চাই, সেটি হলো যে যেটি আলোচনায় উঠে এসেছে, আমেরিকা ফার্স্ট বিকামিং আমেরিকা অ্যালোন। অনেকে বলছে যে আমেরিকা ফার্স্ট হতে গিয়ে বিশ্বে একা হয়ে যাচ্ছে, এবং তার এই 100 দিনের কার্যকলাপ বিবেচনা করে অনেকে বলছেন। আপনি এই 100 দিনকে কিভাবে দেখছেন? আচ্ছা, এটা খুবই সম্ভবত আমেরিকায় এরকম কেওটিক 100 দিন আর কখনো আসেনি, এবং যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেট থাকে এই 100 দিনে সেটার ভিত্তি নড়ে গেছে। আরেকটা জিনিস আমরা সবসময় দেখি যে যখনই আমেরিকার নতুন প্রেসিডেন্ট আসেন, কতগুলো পলিসি আছে, যেমন ধর ফরেন পলিসি, ইভেন ডোমেস্টিকও কতগুলো পলিসি আছে, সেটা একটা ধারাবাহিকতা মেনটেন করা হয়। হ্যাঁ, সেখানে আপনার পার্থক্য হয়, যে বলে যে বাজেটে আপনার যতটা চেষ্টা করবে পাবলিক ডেট কমাবে বা কোন প্রোগ্রাম এক্সপ্যানশন হবে, কিন্তু এভাবে করে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেটের ভিত্তি কোনো সময় নড়ে যায়। কিন্তু আমার কাছে 100 দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাগছে এই শেষ 10 দিনের মতো, কারণ প্রথম 100 দিনে আমরা যেই চিত্রটি দেখছিলাম, এই বিভিন্ন ধরনের পলিসি, আপনার ইমিগ্রেশন, ট্যারিফ, এগুলো দিয়ে একটা সাংঘাতিক একটা পুরো বিশ্বের অর্থনীতিতে এবং দেশের অভ্যন্তরীণ আপনার পলিটিক্যাল একটা আমি বলবো একটা ক্রাইসিস একটা তৈরি হয়েছে। কিন্তু আর যেটা মনে হচ্ছিল যে এই সমস্ত যে জিনিসগুলো আপনি যেটা বলছিলেন কর্মতৎপর, মনে হচ্ছিল তার যে সমস্ত প্ল্যান গুলো আছে এভাবে করে নিয়ে এগিয়ে যাচ্ছেন। কিন্তু এই লাস্ট 10 দিনে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের অনেকগুলো আচার আচরণ বা অনেকগুলো এক্সিকিউটিভ ব্রাঞ্চের অনেকগুলো তাদের যে আপনার কি বলবো, মানে তাদের যে কর্মতৎপরতা, সেগুলোর ক্ষেত্রে তারা বাধা দিচ্ছে। প্রথমত আমি বলবো যে অ্যাব্রেগো গার্সিয়ার কথা, যাকে অ্যাডমিনিস্ট্রেশন স্বীকার করেছে ভুলবশত তাকে এল সালভাদরে ডিপোর্ট করা হয়েছে, এবং তাকে সুপ্রিম কোর্ট ফিরিয়ে আনতে বলেছে। এবং এটা ছাড়াও প্রতিটা আপনি যদি দেখেন অধ্যাদেশ, হ্যাঁ, যেমন ধরেন আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, 350 ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ভিসা বাতিল করা হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু এখন বলেছে তার মধ্যে প্রায় 150 জনের এটা করতে হবে।
তো আমার কাছে মনে হচ্ছে এই 10 দিনে, এই 100 দিনের মধ্যে আমার কাছে মনে হচ্ছে, আমি তো আসলে কি বলবো রাষ্ট্রবিজ্ঞান পড়াই, আমার কাছে মনে হচ্ছে আমি যে ক্লাসে যে জিনিসগুলো পড়াই, সেপারেশন অফ পাওয়ার, চেকস এন্ড ব্যালেন্স, প্রথম 90 দিনে আমি দেখছিলাম যে এগুলো সব ধসে পড়ছে। কিন্তু শেষ 10 দিনে আমি একটু আশার আলো দেখছি যে এই জিনিসগুলো, যেগুলো আপনার ট্রাম্পের পলিসি গুলো, যেগুলো আপনার এককভাবে, শুধু আমি এক্সিকিউটিভ ব্রাঞ্চও বলবো না, অনেকটা প্রেসিডেন্সিয়াল জাস্ট এককভাবে যে প্ল্যান গুলো, পলিসি গুলো উনি নিচ্ছে, সেগুলোর ক্ষেত্রে আমরা বাধা দেখছি। কিন্তু এখানে আরেকটি ব্যাপার আছে যে ট্যারিফের ব্যাপার। আপনি যদি আমেরিকান কনস্টিটিউশনে দেখেন, সেখানে কিন্তু ডোমেস্টিক পলিসিতে যদিও আপনার কংগ্রেসের অনেক বেশি দায়িত্ব, কিন্তু ফরেন পলিসিতে আপনার কনস্টিটিউশনালি প্রেসিডেন্টকে অনেক ফ্লেক্সিবিলিটি দেওয়া, যেটার কারণে এই ট্যারিফের জিনিসগুলো উনি করতে পারছেন। কিন্তু এখন সেটার যে ইম্প্যাক্ট গুলো হচ্ছে, এবং এখন আমি পড়ছিলাম বলছে যে জুন মাস নাগাদ আপনার বেশিরভাগ আমরা যে ডিপার্টমেন্টাল স্টোরে যাই, গ্রসারি স্টোরে যাই, সেগুলো সব শেলফ গুলো খালি হয়ে যাবে যদি না নতুন কোনো চুক্তি হয়। কারণ এখন যেই দামে জিনিস আসবে, এই দামে কেউ আনবে না, আপনার ইম্পোর্ট করবে না। তো এরকম একটা যদি পরিস্থিতি হয়, তখন কিন্তু এই প্রেসিডেন্সিয়াল পাওয়ারেরও আমরা দেখবো, অলরেডি তো মানুষ পথে নেমেছে, মানে আরো অনেক আপনার স্ট্রং এটার বিরুদ্ধে আসবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে, আমি একমত যে এই 90 দিনে যে জিনিসগুলো হয়েছে সেটা একদম কি বলবো, মানে সেগুলো একদম আনপ্রেসিডেন্টেড। এবং যেটা সবচেয়ে ভয়াবহ, যে স্টেটের কতগুলো ইনফ্রাস্ট্রাকচার থাকে সেগুলোই আপনার ধসে যাচ্ছে। যেমন এখন ট্যাক্স সিজন চলছে, এর মধ্যে আইআরএস এর বিপুল সংখ্যক মানুষকে ছাঁটাই করা হয়েছে, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে বিপুল সংখ্যক মানুষকে ছাঁটাই করা হয়েছে। কাজে যে সেবা, যে সার্ভিসটা স্টেট থেকে মানুষ পায়, সেগুলোই সব একদম মানে সেগুলোর কোনো উপায় নাই এখন, মানে কেউ নাই, মানুষ নাই সেবা। এই জিনিসগুলো যেগুলো হয়েছে, এই বিশৃঙ্খলা কিভাবে দূর হবে আমি জানি না। তবে বড় বড় পলিসিগুলোর ক্ষেত্রে যে সুপ্রিম কোর্ট বলছে যে না, এক্সিকিউটিভ ব্রাঞ্চ এককভাবে এটা করতে পারে, তা আমার কাছে এই 100 দিনে এটা সবচেয়ে। অর্থাৎ আমেরিকার যে গণতান্ত্রিক ভিত আছে সেটি এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে কেউ একজন এসে পরিবর্তন করে ফেলবেন, এটি আসলে অনেক সময় হয়ে ওঠেনি। অনেকেই চেষ্টা করেছেন, সামনে আরো 1300 দিন আছে, সেই 1300 দিনে অনেক অ্যাকশন এবং রিয়াকশন দুটোই আসলে দেখার সুযোগ আছে এবং একই সঙ্গে আমাদের আলোচনা করার সুযোগ আছে। কিন্তু আমরা একটু ইউক্রেন প্রসঙ্গে যেতে চাই। জনাব মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে ইউক্রেন বিষয়ে প্রেসিডেন্ট খুব আশাবাদী ছিলেন, কিন্তু সবশেষ আমরা দেখেছি তিনি একটি টুইট করেছিলেন, তিনি তার সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন যে ভ্লাদিমির স্টপ, এবং এবার তিনি এসে তার দুদিনের মধ্যে আবার বলছেন যে তিনি খুব একটা আশাবাদী হতে পারছেন না। তার কাছে মনে হচ্ছে পুতিন সময় ক্ষেপণ করছে, এবং পুতিনের নানা কার্যক্রম বিশ্লেষণ করে অনেকেই মনে করছেন যে পুতিন আসলে ইউক্রেনের রসদ, অর্থাৎ সামরিক রসদ ফুরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে, তারপর পুতিন বড় ধাক্কাটা দেবে, যেটি প্রেসিডেন্ট ট্রাম্প খুব আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি বললেই পুতিন শুনবেন। এখনকার ঘটনা বিশ্লেষণ করে আপনার কাছে কি মনে হয়, কেন আসলে পুতিন আমেরিকার কথা শুনবেন? পুতিন সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ফার্স্ট টার্মে বলেছেন হি ইজ ভেরি স্মার্ট গাই, সম্ভবত আপনার মনে আছে। হ্যাঁ, রাইট। তো পুতিন কিন্তু আসলেও ইজ মাচ স্মার্টার দেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের মতো মাথা খালি রেখে উনি স্মার্টনেস দেখান না, ডোনাল্ড ট্রাম্পের মতো মুখে কথা বলে উনি স্মার্টনেস দেখান না, ডোনাল্ড ট্রাম্পের মতো লাইট ক্যামেরা অ্যাকশনে উনি স্মার্টনেস দেখান না, উনি স্মার্টনেসটা দেখান অ্যাকশন। এখন কথা হচ্ছে যে স্মার্টনেসের মানে ডেফিনেশনটা আমি কিভাবে নির্ধারণ করি বা কিভাবে এক একজন এক একভাবে রাখতো। যে কোনো ব্যাপারে আপনার ফরসাইটনেস কতটা শার্প এবং আপনি ডিসিশন মেকিং এ কতটা ওয়াইজ, এই দুটো ব্যাপার আপনার স্মার্টনেস এর যে মানে কোয়ালিফিকেশন তার মধ্যে পড়ে। রাশিয়ার মূল ব্যাপারটা হচ্ছে তারা ইউক্রেনকে কোনোভাবেই এক্সিস্টেন্সের মধ্যেই রাখতে চাবে, দূরদৃষ্টি তাদের। কারণ যেমন ইসরায়েল চাচ্ছে না প্যালেস্টাইনকে টিকে রাখতে, ঠিক একইভাবে রাশিয়ার একটা আপনার পুতিন তো আপনি জানেন হি ইজ এ ভেরি লং ক্যারিয়ার ইন আর্মি এন্ড দ্য আদার সাইড, কেজিবির উনি প্রধান ছিলেন। তো এখন ইউক্রেন যদি কোনোভাবে ডোনাল্ড ট্রাম্প 4 বছর না হয় আরো 8 বছর না হয় আরো 12 বছর, কিন্তু আপনি ইউক্রেন যদি কোনোভাবে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হয়,
তাহলে তার কিন্তু মাজায় শক্তি অনেক বেশি বেড়ে যাবে, এবং তখন ইউক্রেনকে কিছু করা রাশিয়ার পক্ষে সম্ভব হবে না, তখন একটা ওয়ার্ল্ড ওয়ার টাইপ হয়ে যেতে পারে। অতএব ইউক্রেনকে অলরেডি সে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এবং তার উদ্দেশ্য হচ্ছে না যেটা আপনার ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল, ইউক্রেনের কিছু মিনারেল এরিয়াকে উনি নিয়ে নেবেন, তারপর ইউক্রেনকে বলবেন তুই এই চকলেট খা, হ্যাঁ, এবং রাশিয়াকে বলবে ওকে আমি চকলেট খাইছি, তুই এখন আমার যেটা দেই সেটা খা। তো সেই জিনিসটা কার্যকরী হবে না। অতএব ইউক্রেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে যেভাবে তার ইচ্ছায় উঠাতে চান, বসাতে চান, সেই কাজটা কিন্তু আমেরিকা যে করতে পারে নাই, সেটা কিন্তু আপনি দেখেছেন কিছুদিন আগে যে প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে যে হোয়াইট হাউসে যে মিটিংটা হয়, আমেরিকার প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট সহ, তাকে রীতিমতো ভাবে একটা দেশের, একটা রাজ্যের, একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে যেভাবে ট্রিট করে তারা মনে হয় যে চাকর বাকর, অতএব তার কাছে আসছে, অতএব তার পা ধরবে, কিন্তু সেটা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কিন্তু করে নাই। দ্বিতীয়বার সে কি করবে আমি জানি না, তবে ইউক্রেনকে রাশিয়ার ভেতর থেকে, রাশিয়ার মানে গ্রিপ থেকে বের করে আনা, আমার যতটুকু মনে হয় যে ইট উইল বি ভেরি মাচ টাফ। যদি আপনি সোশিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি গুলো দেখেন যে ইউক্রেনের অবস্থাটা এখন কি, তা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ইউক্রেনকে ওইখান থেকে, রাশিয়ার কবল থেকে বের করে আনতে হলে আরো বেশি টাফ সময় ইউক্রেনকে পে করতে হবে, এবং আরো বেশি মানুষের হতাহত আমরা দেখতে পারবো। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছায় সেটা করবে না, এবং ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছায় কিন্তু আপনি দেখবেন ওর নাম কি বলেন, জেলেনস্কি অর পুতিন পুতিন তার মতো চলবেও না। পুতিন উইল গো বাই হিজ ওন স্ট্র্যাটেজি এবং তার ওন গেম। অতএব আমি মনে করি যে আসলেও পুতিন ইজ এ মাচ স্মার্টার, and now you can think in which way you can explain this smartness. আমি ডক্টর মেহনাজ মোমেনের কাছে জানতে চাই, মাহমুদ রেজা চৌধুরী যে কথাগুলো বললেন যে এটা খুব টাফ এবং এটা খুব দ্রুত হবে না, এবং পুতিনের স্মার্টনেস নিয়ে আমাদের আলোচনা হয়তো না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো চেয়েছিলেন, তিনি আন্তরিকভাবে চেয়েছেন এই যুদ্ধটা বন্ধ হোক, তিনি উদ্যোগ নিয়েছেন এবং বেশ কয়েকবার তার যে বিশেষ দূত আছেন এখন পর্যন্ত 4 বার তাকে রাশিয়াতে পাঠিয়েছেন, জেলেনস্কির সঙ্গে 2 বারে বৈঠক করেছেন, তিনি চেষ্টা করছেন, হয়তো তিনি যেভাবে ভেবেছিলেন যে পুতিন তার কথা শুনবে, নানা কারণ থাকতে পারে, তিনি ভাবতে পারেন যে পুতিনের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক, পুতিনও কখনো ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে নেগেটিভ কোনো কথা বলেননি, তিনি হয়তো শুনবেন। এখন মাহমুদ রেজা চৌধুরী যেটা বলছেন যে এটা খুব টাফ এবং এটা খুব কঠিন হয়ে যাবে সামনের দিনগুলোতে, আপনার কাছে কি তাই মনে হয় যে এটি শেষ পর্যন্ত কঠিন হয়ে যাবে, নাকি এটি সামনে যেভাবে এগুচ্ছে সামনের দিনে একটা সমঝোতায় আসলে পৌঁছতে হবে বাস্তবিকতা বিবেচনা করে? ডক্টর মেহনাজ মোমেন, আপনার অডিওটা পাচ্ছে না। শুনতে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি পরিষ্কার। আমি এটাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখি না, এটা আসলে রাশিয়া আমেরিকা, এটা প্রক্সি ওয়ার, এই যুদ্ধটা ইউক্রেনের। এবং খুবই দুঃখের বিষয় যে আমরা ইউক্রেনকে সাহায্য করেছি, কিন্তু আসলে ইউক্রেনের কিসে ভালো হয় সেটা নিয়ে আমেরিকা কোনো সময় চিন্তিত ছিল না। যেটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন চেষ্টা করেছে গায়ের জোরে এখানে রাশিয়াকে পরাস্ত করতে, সেখানে সেই আপনার সেই স্ট্র্যাটেজি গুলো কাজ করেনি। এখন যেটা ট্রাম্প হয়তো যুদ্ধ বন্ধ করতে চান, কিন্তু আমি মাহমুদ চৌধুরীর সাথে একেবারে একমত, এটা একদমই সহজ হবে না। কারণ এখন পুতিন হ্যাজ অ্যান আপার হ্যান্ড। উনি কেন আপনার এখন পিস ট্রিটি করবে, আর যদি পিস ট্রিটি করেও সেটার যে শর্তগুলো দিবে, যেটা সেখানে আসলে ইউক্রেনের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকাই ভীষণ কঠিন। কিন্তু ইউক্রেনের যেটা মূল সমস্যা হচ্ছে যে ইউক্রেনের যুদ্ধ এতদিন চলেছে এই আমেরিকার সহায়তায়, এবং শুধু অস্ত্রশস্ত্রের কথা না, ইউক্রেনে এখন যুদ্ধ করার মতো বয়সী মানুষের সংখ্যা কিন্তু দিনে দিনে কমে আসছে। রাশিয়া তো অনেক বড় দেশ ইউক্রেনের তুলনায়, ইউক্রেনে একটা বিরাট ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে। যত দিন যাবে ইউক্রেনের জন্য যে চুক্তি আসবে, কোনো না কোনো সময় তো শান্তি চুক্তি হবে, তত আপনার চুক্তিটা তত খারাপ হবে যত দিন যাবে। কারণ রাশিয়ার যে আপার হ্যান্ডটা আছে, এটা কোনোভাবেই আমার কাছে মনে হয় না, কারণ আমেরিকা তো প্রথমে তো রাশিয়াকে আপনার আলাদা করে সারা বিশ্ব থেকে, তারপরে এরকম যুদ্ধের সমস্ত অস্ত্র শস্ত্র অর্থ সরবরাহ করে অনেক চেষ্টা করেছে, সমস্ত স্ট্র্যাটেজি কিন্তু ফেল করে। কাজে আমি একদমই একমত, এটা সহজ হবে না, এবং আমি ইউক্রেনের জন্য কোনো ভালো আপনার পরিসমাপ্তি দেখি না। যে পরিসমাপ্তি হবে, যে শান্তি চুক্তি হবে, তাদেরকে অনেক টেরিটরিও হারাতে হবে, তাদেরকে অনেকখানি সার্বভৌমত্বও হারাতে হবে। না, মেহনাজ মোমেন, আপনার কাছে আরেকটু পরিষ্কার হই, সেটা হলো যে পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা সম্পর্ক তো ছিল, আমরা সবাই জানি যে তারা
পরস্পরকে পছন্দ করেন, পরস্পর সম্পর্কে সবসময় ইতিবাচক কথা বলেন। এখন এসে ডোনাল্ড ট্রাম্প কেন ধাক্কা খাচ্ছেন? কেন তার কাছে মনে হচ্ছে পুতিন তার সঙ্গে প্রতারণা করছে, কিংবা পুতিন আসলে কথা রাখছে না, এমন কিছু কি মনে হচ্ছে তার কাছে? আপনার কাছে কি মনে হয়? রাজনৈতিক আর কূটনৈতিক সম্পর্কে কে কাকে পছন্দ করলো, বন্ধুত্ব, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে স্বার্থ। তো পুতিনের সাথে আপনার প্রথম ট্রাম্পের টার্মে তখন এরকম স্বার্থের সংঘাত ছিল না, কিন্তু এখন ইউক্রেন যুদ্ধেতে পুতিনের এত শক্তিশালী অবস্থান, পুতিন হয়তো, আমি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে যাই মনে করুক না কেন, সেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। সে এত শক্তিশালী অবস্থায় আছে, সে কেন ট্রাম্পের কথা শুনে এখন শান্তি চুক্তি করবে? আর যদি করেও, সে এমন শর্তগুলো দিবে যাতে তার স্বার্থ সবচেয়ে বেশি সংরক্ষিত হয়। আমার কাছে মনে হয় এই রাজনীতির ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রে এভাবে করে কে কাকে পছন্দ করছে না পছন্দ করছে, এগুলো জিনিস একদমই মানে খুবই, কি বলবো, মানে এটার গুরুত্ব খুবই কম। গুরুত্ব হচ্ছে কার কিসের স্বার্থ। রাইট, এবং সেটাই তো হওয়ার কথা। আসলে দিন শেষে ব্যক্তিগত সম্পর্কে ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় সম্পর্কটাই তো গুরুত্ব পাওয়ার কথা। আমি একটু মাহমুদ রেজা চৌধুরী আপনার কাছে কানাডা নির্বাচন দিয়ে জানতে চাই। সেটা হলো, কানাডায় একটি নির্বাচন হচ্ছে, মোটামুটি ফলাফল সবারই জানা, জরিপগুলোতেও বলছে কারা এগিয়ে আছে সবকিছু, কিন্তু আমেরিকার সঙ্গে কানাডার সম্পর্কের যে একটা অবনতি হয়েছে সেটা সব জায়গায় প্রভাব পড়ছে। এমনকি কানাডার যে পর্যটকরা আমেরিকাকে পছন্দ করতেন, তারা এখন ইউরোপের অন্য দেশগুলো বেছে নিচ্ছেন, তারা আমেরিকাকে পছন্দ করছেন না। আমেরিকার নতুন যে প্রধানমন্ত্রী হচ্ছেন, তিনিও আমেরিকার কট্টর সমালোচনা করছেন, এবং তার জিতে আসার পিছনে, অর্থাৎ জয়ের পিছনে বড় ভূমিকা রাখছে আমেরিকার বিরোধিতা। ট্রাম্পের সঙ্গে একটা শক্তভাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করা কিংবা টেক্কা দেওয়ার একটা চেষ্টা করা, সেটিও তার পিছনে কাজ করছে। আমেরিকার জন্য এই কানাডা নির্বাচনটা কতটা গুরুত্বপূর্ণ? কানাডা এবং আমেরিকা সম্পর্ক বা তাদের স্বার্থের টানাটানি শুনলে মনে হয় ভারত এবং বাংলাদেশের ব্যাপারটাও একরকম কিনা, ওরকমই আর কি। কিন্তু তা তো না। কানাডা সব দিক থেকেই স্বয়ং সম্পূর্ণ একটা স্টেট, বহুদিন থেকেই আমেরিকার পার্শ্ববর্তী দেশ। আমেরিকার উপর তাদের কিছু নির্ভরশীলতা তো অবশ্যই আছে, কিন্তু সেই নির্ভরশীলতাটা আমার ব্যক্তিগতভাবে যতটুকু আমি কানাডাকে জানি এবং বুঝি, মনে হয় না যে তারা তার জন্য যেটা আমেরিকা যেটা মনে করছে। কিছুদিন আগে আপনি দেখেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে যেসব দেশের উপর উনি নানান রকমের শুল্ক আরোপ করেছেন, সেসব দেশ এসে তার পশ্চাতে চুম্বন করবে, তারপর তার কাছ থেকে একটা বিশেষ সুবিধা নিয়ে যাবে। আমার মনে হয় না কানাডা সেটা করবে। কানাডার নিজস্ব সম্পদ আছে, কানাডা অনেক বিশাল দেশ, আমেরিকার চাইতেও বড়, সেই তুলনায় জনসংখ্যা অনেক কম। কানাডা এখন যেটা আপনার যেটা কানাডার উপর একটা মানে আবহাওয়া সৃষ্টি করা হয়েছে অনেকে মনে, যে কানাডাকে আমেরিকার 52তম স্টেট করে নিবে, সেরকম একটা আহ্বান উনি করেছেন। উনি মনে করেছিলেন যে কানাডার জনগণ হয়তো খুব পাগলের মতো বলবে হ্যাঁ 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 আমরা তাই চাই, কিন্তু তা তো হয় না। কানাডায় সেরকম কখনোই হবে না। তবে কিছুটা চাপ, আমেরিকা তো যেহেতু বড় দেশ, মিলিটারি পাওয়ারও আমেরিকার অনেক বেশি, টেকনোলজির সাইডেও আমেরিকা এখন পর্যন্ত অনেক বেশি অগ্রসর হয়ে আছে। অতএব তারা একটা দর কষাকষি করতে পারে কানাডার সাথে, এবং কানাডা তার নিজস্ব সার্বভৌমত্ব, নিজস্ব ন্যাশনাল ইন্টারেস্ট এবং নিজস্ব মানুষের, নাগরিকদের আপনার সার্বভৌমত্ব শক্তির প্রতি সমর্থন রেখে এবং সেইটাকে বজায় রেখে হয়তো আমেরিকার সাথে পার্শ্ববর্তী দেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিছু ছাড় কিছু নেওয়া কিছু দেওয়ার মধ্যে যেতে পারে। কিন্তু কানাডা will not bow down their head in front of America or in front of Mr. Donald Trump. এটা আমার মনে হয় কানাডা is much more stronger in many sides. এবং সেটি আসলে কানাডার রাজনৈতিকরা বারবার বলছেন যে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পকে কিংবা আমেরিকাকে জিততে দেওয়া হবে না তাদের নিজস্ব সার্বভৌমত্ব এবং অর্থনীতির ক্ষেত্রে। প্রফেসর মেহনাজ মোমেন, আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গে জানবো, সেটি হলো যে কাশ্মীর ইস্যুতে আপনার কাছে জানবো। কাশ্মীর ইস্যুতে এখন পর্যন্ত যতটুকু অগ্রগতি, বিশ্বের এরকম একটা যুদ্ধ অবস্থার মধ্যে খুব বেশি যে গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক মিডিয়া কিংবা অন্যান্য বিশ্ব নেতাদের কাছে বিষয়টি তা মনে হচ্ছে না, কিন্তু এটি নিঃসন্দেহে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়াকে
অশান্ত করার জন্য যথেষ্ট যদি ভারত পাকিস্তান যুদ্ধ সত্যিকারই শুরু হয়। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যটা আমরা শুনছিলাম, তিনি বলছিলেন যে এটা তাদের কয়েকশো বছরের কথা তিনি বলছিলেন, 1500 বছরের কথা তিনি বলছিলেন। যাই হোক, তো তিনি বলছিলেন যে এটা তাদেরকে সমাধান করতে হবে। আপনার কাছে কি মনে হয় যে এটা ইরান একটু আগ্রহ দেখাচ্ছে মধ্যস্থতা করার? এটা আসলে কোন দিকে গড়াচ্ছে, সংক্ষেপে আপনার কাছে শুনবো। আমি কানাডা প্রসঙ্গে একটা কথা বলার লোভ সম্পূরণ করতে পারছি না। কানাডাতে ট্রাম্প যদি আপনার এরকম হস্তক্ষেপ না করতো, এসে এই ধরনের কথা না বলতো, কানাডার আজকে ইলেকশনের রেজাল্ট কিন্তু ডিফারেন্ট। লিবারেল পার্টি তো অনেক খারাপ করছিল এবং কনজারভেটিভ পার্টি প্রথমে তারা ট্রাম্পের বন্ধু হিসেবে নিজেকে উপস্থাপন করছিল, এখন বারবার বলছে আই এম ডিফারেন্ট ফ্রম ট্রাম্প। তো এখানে কানাডার ইলেকশনে আপনার এই ট্রাম্পের যে সমস্ত কানাডা নিয়ে যে সমস্ত কথা বলেছে সেটার একটা বিরাট প্রভাব। আচ্ছা, কাশ্মীরের কথা। আচ্ছা, আমরা যদি কাশ্মীরের এই জিনিসটি দেখি, যদিও আমরা জানি এটা 1500 বছরের সমস্যা নিশ্চয়ই না, কিন্তু তারপরও ভারত পাকিস্তানের একটা কি বলবো, একটা ধারাবাহিক সমস্যা। এটা মাঝে মাঝে এভাবে করে মাথা চাড়া দিয়ে ওঠে এবং মাঝে মাঝে এটা একটা সাংঘাতিক আপনার একটা ভিশাস আকার, ভায়োলেন্ট আকার ধারণ করে। হ্যাঁ, কিন্তু এখানে আপনি ঠিকই বলছেন যে চারিদিকে বিশ্বে এখন এত ধরনের অস্থিতিশীল অবস্থা অতটা গুরুত্ব পায়নি, কিন্তু আমাদের রিজনে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অনেক আপনার ভীতিকর ব্যাপার। কারণ এখন আমরা পাকিস্তান, ইন্ডিয়া দুটোই নিউক্লিয়ার পাওয়ার, তারা বারবার দুজনকে আপনার নানা রকমের থ্রেট। কিন্তু এখানে আমি একটু পিছিয়ে শুধুমাত্র এই সমস্যা থেকে ভারত পাকিস্তান না দেখে আরেকটু বড় রিজনে যদি দেখি, এশিয়াতে কিন্তু এখন একটা জিনিস আমি দেখছি যে বিভিন্ন যেই দেশগুলোর মধ্যে আপনার একটা ঐতিহাসিক একটা অ্যানিমোসিটি ছিল, তারপরও কিন্তু তারা পরস্পরের সাথে একসাথে মিলে কাজ করার চেষ্টা করছে, কারণ পুরো এশিয়াতে একটা নতুন ডেভেলপমেন্টের জোয়ার এসছে। এটা মনে করেন 1 দশক ধরে চলছে এবং যে কারণে আমরা দেখি যে আপনি যদি চীন ভারতের সম্পর্কের কথা চিন্তা করেন, পাকিস্তান ভারত একই জায়গায়, যতই নিজেদের মধ্যে আপনার ঝগড়া যাই থাকুক না কেন, একটা জায়গায় গিয়ে তারা জানে যে এখন একটা কোনো বড় যুদ্ধ লাগলে এই পুরো জিনিসটা, এই যে এশিয়াতে যেই আপনার যে জোয়ারটা এসছে, সেটা একেবারেই আপনার থমকে। অলরেডি ইউক্রেন যুদ্ধের ফলে এটার অনেক ক্ষতি হয়। আমার সেই কারণে আমার কাছে মনে হয় যে আমি আশা করছি যে রাজনীতিবিদরা দুইটা দেশেরই, ভারত পাকিস্তান, তারা বড় রিজনাল স্বার্থটার কথা চিন্তা করবেন, শুধুমাত্র নিজের দেশ বা নিজের ইগোটার কথা চিন্তা করবেন না। এবং এখানে অন্য কোনো দেশের মধ্যস্থতা যদি হয়, এখন এটা তো খুবই দুঃখজনক, কিন্তু এটা প্রথম না, এরকম ঘটনা প্রায় ঘটে। এখন এটাকে কোনোভাবে মধ্যস্থতা করে এটাকে একটা কি বলবো, এটাকে একটা এমন একটা জায়গা টোন ডাউন করে নিয়ে আসতে হবে যাতে পাকিস্তান ভারতের সম্পর্ক যদি সম্পর্ক তো আর রাতারাতি বদলে যাবে না, যে সম্পর্কই থাকুক এটা যাতে যুদ্ধের দিকে ধাবিত না, এবং সেটা আলোচনার মাধ্যমে যাতে একটা সমাধানের দিকে যায়, এটা হয়তো সবার প্রত্যাশা থাকবে। মাহমুদ রেজা চৌধুরী, আমরা 2 মিনিট সময় পাবো, আপনাকে 2 মিনিট সময় দিচ্ছি আমরা। সেটা হলো বাংলাদেশের বিষয়ে একটু আলোচনা করতে চাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই একটু জোরে বলবেন, আমি শুনতে পাচ্ছি। আমরা বাংলাদেশের প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি বলছেন যে তিনি ফিল করছেন না কিংবা তিনি মনে করছেন সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারে, এবং কেউ বলছে না যে তোমরা চলে যাও, কারণ তিনি আগেও বলছিলেন কেউ যদি বলে চলে যেতে আমরা চলে যাব। এই কনফিডেন্সটা, এটা তো ভালো, আপনার কাছকে যদি কেউ ভালো বলে সেটি ভালো, কিন্তু এটি আবার উল্টো হবে না তো, যে কেউ যেহেতু যেতে বলছে না, অর্থাৎ নির্বাচনের বিষয় নিয়ে মানুষের মনে যে সংশয়টা আছে সেটিকে একটু ঘোলাটে করবে কিনা, যে কেউ যেতে বলছে না তাহলে আমরা থাকি, আমরা 4 বছর 5 বছর কাজ করি, এমন কোন ইঙ্গিত না তো? আমি মনে করি আল জাজিরার সাথে ডক্টর ইউনূস সাহেবের যে সাক্ষাৎকার, বাংলাদেশে আমার ব্যক্তিগত দেখা 53-54 বছরের যে অভিজ্ঞতা, সেখানে বাংলাদেশে কে কাকে যেতে বলে এবং কে কাকে থাকতে বলে এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো রেখা বা বর্ডার দেওয়া খুব কঠিন। আমরা আমাদের দেশে কখনোই এখন পর্যন্ত কোনো রিয়েল মেজরিটি পিপুল রিপ্রেজেন্টেশন আসে নাই। পিপুলস নেমে আসছে, কিন্তু পিপুলের সামগ্রিক অংশগ্রহণে সেটা হয় নাই। এখন বাংলাদেশে যে সরকার আসছে, একটা আপনার লক্ষ্য করবেন
যে গত 54 বছরে বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল গভর্নমেন্টরা যারা চালিয়েছে তাদের তুলনায় সবসময় বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে যে পলিটিক্যাল পার্টিরা অলরেডি টেস্টেড, তারা 54 বছরে বিভিন্নভাবে টেস্টেড। অতএব তারা চায় যাদের এরকম পলিটিক্যাল গন্ধটন্ধ নাই, তারা যদি কয়েকদিন চালায়, তাতে যদি দেশের শান্তি হয়, তাতে যদি দুর্নীতি কমে, তাতে যদি অরাজকতা কমে, বৈষম্য কমে, তাহলে ক্ষতিটা কি? চলুক না কেন, ওটা একটা সাধারণ মানুষের একটা পারসেপশন। কিন্তু সেটা আপনি তো পারসেপশন দিয়ে তো আপনি সেটাকে জাস্টিফাই করতে পারবেন না। আপনাকে জাস্টিফাই করতে হলে একটা মাধ্যমে আসতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন একটা গণভোট হতে পারে যে এই সরকারকে জনগণ কত বছর চায়, 3 বছর চায়, 2 বছর চায়, নাকি আরো 5 বছর চায়। এটা নিলে একটা জনমত হলো, একটা রায় হলো জনগণের, যেটা বলে যে ম্যান্ডেট নাই প্রায় বলা হয় না, একটা ম্যান্ডেট দরকার। যে এই দরকার এত অল্প সময়, মাত্র 9 মাস বা 1 বছরও হয় নাই, এই সময়ের মধ্যে আপনি দেখছেন দেশে কিন্তু শান্তি শৃঙ্খলা বা অরাজকতা বা দুর্নীতি কোনোটাই কিন্তু কমে নাই। একটা জায়গার জন্য আরেকজন করছে, তাই না? আগে করতো এ, এখন করছে বি, আগে করতো বি, এখন করছে সি, একই জিনিস চলতে। এটা 54 ইয়ার্স এর আমার নিজের দেখার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো সেইখান থেকে আমি মনে করি না যে ধরেন যে সরকারি ক্ষমতায় যায়, ওই যে একটা কথা আছে না বাংলায়, যে যায় রাবণ, তাই না? তো এখন হচ্ছে কি যে প্রফেসর ইউনূস সাহেবের কাছে আমাদের একটা হাইপ আছে যে উনি এই কাজটা করতে পারেন, ওনার একটা বিশ্ব ইমেজ, এর আগে এতটা পজিটিভ ইমেজ পৃথিবীতে আছে তেমন কোন ব্যক্তি বাংলাদেশের হেড অফ দ্য স্টেট হয়নি। অতএব তিনি যদি সেই জিনিসটা করতে চান এবং সে যদি দৃশ্যত কিছু পদক্ষেপ নেন, যে সমস্ত পদক্ষেপ জনগণ চায়, যেমন ধরেন আগে যারা পলিটিক্যাল ক্রাইম করেছে, ফাইন্যান্সিয়াল ক্রাইম করেছে, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি, তারপর আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা বিষয় আছে। আমরা হয়তো আর বেশি সময় আপনাকে দিতে পারছি না। আমরা একটু ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে শুনতে চাই, যেটি বলছিলেন মাহমুদ রেজা চৌধুরী, যে একটা গণভোট, আপনি সেই গণভোটের পক্ষে কিনা। দ্বিতীয় যে বিষয়টি আপনার কাছে জানতে চাই যে সংস্কার না নির্বাচন, এই ইস্যুটি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আলোচিত ইস্যু। 54 বছর যেটি বলছিলেন যে মাহমুদ রেজা চৌধুরী, 54 বছর হয়নি অনেক কিছু। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সুযোগ আছে সংস্কারের, যদি তিনি সংস্কার না করে চলে যান, সেই সংস্কার আদৌ হবে কিনা আপনার কাছে কি মনে হয়? না, সংস্কার বা নির্বাচন আমার কাছে মনে হয় দুটা থেকে বেছে নেওয়া, এই জিনিসটা এটা একটা রং ধারণা। সংস্কারটা হতেই হবে এবং সংস্কারটা এমন ভাবে হতে হবে যে নির্বাচনের পরও সংস্কারটা আপনার কন্টিনিউ করবে। কিন্তু এখানে আমি একমত যে এখানে যে কোনো আপনার একটা নির্বাচনের পর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তাদের সংস্কারের প্রতি এরকম কোনো কমিটমেন্ট থাকবে না বা তাদের এই ইনভেস্টমেন্ট থাকবে না, যেটা ডক্টর ইউনূসের সরকারের আছে। সেই কারণে এই সংস্কারটাকে শুরু করে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে যেতে হবে যাতে যেই সরকারি আসুক না কেন তারা যাতে এটা কন্টিনিউ করতে বাধ্য। এখন এইটার সময়সীমা কি সেটা আমি ঠিক বলতে পারছি না, তবে 5 বছরের কথা যেটা আমার কাছে আমি শুনি, সেটা আমার কাছে মনে হয় অনেক বেশি সময়। অতদিন আপনার কোনো নির্বাচন হবে না, সেটা কোনো সুস্থ ব্যাপার না। কিন্তু এমন হতে পারে যে এটা ধরেন 1 থেকে 2 বছর, বা এই সংস্কারটা এমন একটা জায়গায় আনতে হবে যাতে এটা কন্টিনিউ হয়। কিন্তু এটা এরকম যদি আমরা ভাবি যে হয় সংস্কার নয় নির্বাচন, একটাকে বেছে নিব, আমরা দুটাই চাই, আমরা বাঁচবো কেন? জি, এবং এটি আসলে চলমান প্রক্রিয়া, যেটি আপনি বলছিলেন যে 9 মাস কিংবা 5 বছরও যে সংস্কারের জন্য একেবারেই অনেক সময়, তারপর আর সংস্কারের প্রয়োজন হবে না, বিষয়টি তো তা নয়। অর্থাৎ আপনাকে এমন একটা মতামত তৈরি করতে হবে, জনমত তৈরি করতে হবে যে যারাই ক্ষমতায় আসেন তারা এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং তারা এই বিষয়ে আগেই একটা একমত হয়ে একটা দলিলপত্র স্বাক্ষর করা কিংবা কিছু একটা, যে আমরা ক্ষমতায় আসলেও এই সংস্কারগুলো আমরা রাখবো, হয়তো সেই প্রক্রিয়ার দিকে বাংলাদেশে যাওয়া উচিত। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং মাহমুদ রেজা চৌধুরী, আমাদের সময় দেওয়ার জন্য। এবং দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামী রোববার আবারও রাত 10টায় দেখা হবে এই সপ্তাহের বিশ্ব অনুষ্ঠানে। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।